হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কিন্তু অনেকেই দীর্ঘদিন ধরে ইংলিশ ওয়ানের একটা সাজেশন ভিডিও চাচ্ছ। তো আমিও কিন্তু দিব করে দেওয়া হচ্ছিল না, বাট ফাইনালি আজকে আমি ইংলিশ ওয়ানের সাজেশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওতে আমি শুধুমাত্র সাজেশন নিয়েই আলোচনা করব না, বরং সাজেশনের পাশাপাশি তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো। এই নির্দেশনাগুলো যদি তোমরা একটু তোমাদের মাথায় সেট করে নিতে পারো, তাহলেই কিন্তু ইংলিশ ওয়ানে খুব ভালো একটা মার্ক তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো আজকের সাজেশনটা আমরা মূলত সিলেবাস অনুযায়ী কিন্তু দেব। তো যারা এখনো ইংলিশ ওয়ানের সিলেবাস এবং মানবন্টনটা সম্পর্কে জানো না, বা যারা আমাদের ইংলিশ ওয়ানের যে প্রথম ক্লাসটা ছিল সেই প্রথম ক্লাসটা এখনো দেখো নাই, তো তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ইংলিশ ওয়ানের সর্বপ্রথম যে ক্লাসটা আছে এই ক্লাসটা তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো সেখানে আমি প্রথম ক্লাসেই কিন্তু বলেছিলাম যে ইংলিশ ওয়ান সাবজেক্টটা খুবই সহজ, বাট এখানে একটা জিনিস প্যারা দেয়, সেটা হচ্ছে তুমি একটা টপিক পড়ে গেছো, বাট পরীক্ষায় গিয়ে দেখা যায় যে হুট করে আরেকটা টপিক দিয়ে দিছে। কারণ এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ইংলিশ ওয়ান এবং তে এই সমস্যাটা কিন্তু চলতেই আছে, ঠিক আছে। তো এটা বিশেষ ক্ষেত্রে গ্রামার পার্টে কিন্তু হয়। আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে গ্রামার পার্টে তোমার কখনো কখনো আসে ফুলটাই গ্রামার আসে, বাট কখনো কখনো কি হয় সেখানে ফিল ইন দা গ্যাপস কিন্তু ইনক্লুড করে দেয়। তো তোমরা একটু সিলেবাস এবং মানবন্ধনটা দেখে নিবা। তো আমি প্রথমে একদম পার্ট এ থেকে শুরু করি। আর আমি এখানে পার্ট এ এবং পার্ট বি যেটা আছে এই দুইটা আমি একটু কম সময় দেবো, কারণ পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট যেটা, এইটাতে তোমাদেরকে একটু বেশি ফোকাস দিতে হবে। আচ্ছা, এখানে দেখো যে পার্ট এটা মূলত হচ্ছে সিন প্যাসেজ। আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে তোমার পার্ট এ তে থাকে হচ্ছে 15 মার্ক, এবং এই 15 মার্কে তোমার একটা সিন প্যাসেজ দেওয়া থাকে। সেই সিন প্যাসেজ অনুযায়ী এমসিকিউ থাকে, তারপর হচ্ছে তোমার শর্ট কোশ্চেন থাকে, সামারি রাইটিং থাকে। তো এইরকম এই প্রশ্নগুলা মিলে কিন্তু টোটাল হয় হচ্ছে 15 মার্ক। এবং এই যে কোশ্চেন গুলা হয় এই সবগুলা কোশ্চেনই কিন্তু তোমার সিন প্যাসেজের উপর ডিপেন্ড করা হয়। তাহলে সিন প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সিন প্যাসেজ দেওয়া আছে, তো সেখান থেকে আমি এখানে কয়েকটা বাছাই করে লিখছি। তো এই সিন প্যাসেজ গুলা দেখো, প্রথমত হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্টোরি। তো তোমাদের বইয়ের প্রথমেই এই ইউনিটটা আছে। আনফরগেটেবল হিস্টোরি মানে হচ্ছে আর সেই হিস্টোরি গুলা আমরা এখনো ভুলি নাই, এবং যেগুলো ভোলার মতো না, যেমন আমাদের মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে ভাষা আন্দোলন। তো এইরকম যে ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো নিয়েই কিন্তু হচ্ছে এই ইউনিটটা, দা আনফরগেটেবল হিস্টোরি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী, মানে শিল্পীর গল্প। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষার মধ্যেই কিন্তু এটা আসছিল। তারপর 3 নম্বরে পড়া লাগবে হচ্ছে ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ। তারপর 4 নম্বর পড়া লাগবে হচ্ছে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড। 5 নম্বর হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। তারপর 6 নম্বর হচ্ছে দ্য ওয়ান্ডার অফ ভিলেজ। অ্যান্ড 7 নম্বর হচ্ছে ক্রাফটস অ্যাট আওয়ার টাইম। তো এখানে আমি 7টা প্যাসেজ তোমাদেরকে লিখে দিছি। তো এই প্যাসেজগুলো তোমরা একটু বইটা খুলে একটু মিলাই নিবা এবং দাগাই নিবা। এই প্যাসেজগুলো যদি তোমরা পড়ো এই প্যাসেজগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তো এই হচ্ছে আমাদের সিন প্যাসেজ, অর্থাৎ পার্ট এর ক্ষেত্রে এই সিন প্যাসেজ গুলো তোমরা একটু অর্থ সহ পড়বা, এবং এই সিন প্যাসেজের যে মডেল গুলো আছে সেই মডেল গুলো একটু প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু তোমাদের পার্ট এ যেটা আছে এই পার্ট এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি পার্ট বি তে, অর্থাৎ গ্রামার পার্টে। তো গ্রামার পার্টে তোমাদের থাকে হচ্ছে 15 মার্ক। আমি বলছিলাম যে প্রশ্ন হয় হচ্ছে দুইটা ফরম্যাটে। একটা ফরম্যাটে তোমার টোটাল 15 মার্কই থাকে গ্রামার, আর অন্য একটা ফরম্যাটের ক্ষেত্রে দেখা যায় যে গ্রামার পার্টে তোমার গ্রামার হয়তো 5 মার্ক বা 10 মার্ক দেয়, এবং বাকিটা ফিল ইন দা গ্যাপস দিয়ে পরিপূর্ণ করে দেয় বা টেবিল দিয়ে পরিপূর্ণ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত ধরে নিলাম যে তোমার এই পুরোটাই হচ্ছে গ্রামার পার্টে থাকবে। তো এই পার্ট বি তে তোমাদের যে গ্রামার পার্ট গুলা থাকে, প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ খুবই ইজি একটা টপিক। তো তবুও তোমাদের যেহেতু সাজেশনের দরকার, তো এখানে তোমরা স্ক্রিনে যে ওয়ার্ড গুলা দেখতে পাচ্ছ এই ওয়ার্ড গুলা যদি তোমরা একটু ফলো করে দাও তাহলেই কিন্তু কমন পেয়ে যাবা। এবং আমি এখানে তোমাদেরকে এই গ্রামার টপিকের ওপর যেই প্রশ্নগুলা বা যেই ওয়ার্ড গুলো আমি দেবো বা যেই সেন্টেন্স গুলা দেবো, এই সেন্টেন্সের কিন্তু পিডিএফ ফাইল আমার কাছে আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি তোমরা ডিসক্রিপশন বক্সে সেটা খুঁজে না পাও, তো তোমরা পার্সোনালি আমাকে মেসেজ দেবে, আমি তোমাদেরকে পিডিএফ ফাইলের যে লিঙ্ক সেই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ এটা বুঝলাম। তারপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন, মানে শব্দ গঠন। তো এই ওয়ার্ড ফরমেশনে কিন্তু দুইটা জিনিস আছে। এই ওয়ার্ড ফরমেশনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। তাহলে একটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, আর একটা হচ্ছে তোমার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম।
তাহলে দেখো যে সাফিক্স প্রিফিক্স মানে হচ্ছে সামনে এবং পেছনে কোনো একটা লেটার বা দুইটা লেটার হইতে পারে এরকম যোগ করে নতুন একটা শব্দ গঠন করা। আর সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। তো এগুলাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলা দেওয়া আছে। তো এখানে তোমরা যে ওয়ার্ড গুলা দেখতে পাচ্ছ এই ওয়ার্ড গুলা তোমরা যদি দেখে যাও এই ওয়ার্ড গুলা থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো এটাও আমি পিডিএফ ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবো। তারপর দেখো যে স্টাডি অফ ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব। তো এই স্টাডি অফ ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা থাকবে। তো এটারও আমি কিছু তোমাদেরকে সেন্টেন্স দিচ্ছি এখানে। এই সেন্টেন্স গুলা তোমরা একটু ফলো করে যাবা। এই সেন্টেন্স গুলা ফলো করলে তোমার যদি এই সেন্টেন্স গুলা সেম নাও আসে, মানে একদম হুবহু যদি নাও আসে, বাট একই রকম টাইপের সেন্টেন্স কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, তারপর দেখো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ক্ষেত্রেও আমি যে সেন্টেন্স গুলো তোমাদেরকে দিলাম এই সেন্টেন্স গুলো তোমরা ফলো করবে। এই সেন্টেন্স গুলো ফলো করলেই কিন্তু হয়ে যাবে। হুবহু যে আসবে এমনটা না, ওই টাইপের কিন্তু আসবে, এইটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যে ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রেও আমি যে সেন্টেন্স গুলো দিচ্ছি এই সেন্টেন্স গুলো ফলো করে যাবা। এই সেন্টেন্স গুলা থেকেই কিন্তু আসবে। তো এখানে তোমার মনে রাখার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে এখানে যে সেন্টেন্স গুলা দিলাম, অর্থাৎ এই তিনটা টপিকের ক্ষেত্রে যেই সেন্টেন্স গুলা দিলাম এই সেন্টেন্স গুলা কিন্তু হুবহু পরীক্ষার মধ্যে নাও থাকতে পারে। বাট আমি কি বলছি যে সেম টাইপের সেন্টেন্স থাকবে। মানে তুমি এখানে একটা সেন্টেন্স পড়ে গেছো, ওই একই নিয়মের আর একটা সেন্টেন্স ওইখানে দিছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে হুবহু না থাকলেও দেখবা যে কোন টাইপের সাথে মিলছে, সেই টাইপ অনুযায়ী তোমরা অ্যান্সারটা করবা। তো এই হচ্ছে তোমার গ্রামার পার্ট। তো আমরা পার্ট এ এবং পার্ট বি এর যে সাজেশন সেটা সম্পর্কে জানলাম। এবার আমাদের গুরুত্বপূর্ণ সাজেশনের বিষয় হচ্ছে পার্ট সি, অর্থাৎ রাইটিং পার্ট। তো চলো আমরা দেখি যে রাইটিং পার্টে কোন টপিক গুলো আসলে আমাদের পড়া দরকার। এখন আমরা দেখে নিই যে রাইটিং পার্টে কোন কোন টপিক গুলো থাকতে পারে। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে গ্রামার পার্টে যে টপিক গুলো আছে সেই প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া আছে। তো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ইংলিশ ওয়ানের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে গেলে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর কিন্তু তোমরা ক্লাস পাবা এবং সবগুলো ফ্রিতে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ক্লাসগুলো করে তোমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো তোমরা সলভ করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে রাইটিং পার্টে আমাদের থাকে হচ্ছে মূলত প্যারাগ্রাফ থাকে, সিভি থাকে, ডায়লগ থাকে, ইনফর্মাল লেটার থাকে, ফর্মাল লেটার থাকে, কমপ্লিটিং স্টোরি থাকে। তো এইগুলোর মধ্যে কোন কোনগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেটা একটু তোমাদেরকে বলি। তাহলে প্রথমত আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে। এবং এখানে যে এতগুলা দেখতেছো এখানে এতগুলা কিন্তু একদম বেশি কিন্তু না, এখানে কিন্তু খুবই কম পরিমাণ দেওয়া আছে। এবং তোমরা একটু যদি বুদ্ধি খাটিয়ে পড়ো তাহলে তোমরা প্যারাগ্রাফ পড়লে দেখা যাবে যে ওই প্যারাগ্রাফ থেকেই তোমরা ডায়লগ লিখতে পারতেছো, ওই প্যারাগ্রাফ থেকেই কিন্তু তোমরা চাইলে লেটার লিখতে পারতেছো। একদম সেম জিনিসই কিন্তু, সেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দেবো। তো প্রথমত দেখো যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। তো এই টেকনিক্যাল এডুকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট কয়েকদিন আগে যে তোমার টেক্সটাইলের যে পরীক্ষা হলো সেখানে কিন্তু টেকনিক্যাল এডুকেশন যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা কিন্তু আসছিল। তো সেই ক্ষেত্রে তোমাদের আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। বাট টেকনিক্যাল এডুকেশন প্যারাগ্রাফটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সো এখানে দেখো যে ট্রি প্লান্টেশন, টেকনিক্যাল এডুকেশন, তারপর হচ্ছে পলিউশন। তো এই পলিউশন বলতে এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, এয়ার পলিউশন আছে। তাহলে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এই যে তিনটা পলিউশন, এই তিনটা পলিউশনের মধ্যে যে কোনো একটা আসতে পারে। এবং আমি যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বলি তাহলে বলবো যে এয়ার পলিউশন যেটা, তাহলে এই পলিউশনের মধ্যে এয়ার পলিউশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই এয়ার পলিউশনটা পড়বা এবং পাশাপাশি ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন এই দুইটা সম্পর্কে একটু ধারণা রাখবা। তারপর দেখো যে ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা যদি তুমি পড়ো তাহলে তোমরা কিন্তু সামনে ডায়লগে লিখতে পারবা। তো যখন আমরা ডায়লগে যাব সেখানে আমরা দেখাই দেবো। তারপর হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, এটা একটু কম ইম্পর্টেন্ট। বাট উপরে যেগুলো আমি দেখাইলাম এগুলো সবই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্যারাগ্রাফ তোমরা এগুলা পড়বা এবং এর পাশাপাশি যদি সময় পাও তাহলে অন্যান্য যে প্যারাগ্রাফ গুলো আছে ওই প্যারাগ্রাফ গুলা সম্পর্কে জাস্ট একটা ধারণা রাখবা। কারণ প্যারাগ্রাফ কিন্তু মুখস্থের বিষয় না, এটা নিজেই কিন্তু লিখতে হয়। তো যেহেতু ইংলিশ অনেকেই নিজে লিখতে পারে না, তো সেই ক্ষেত্রেই কিন্তু তাদের মুখস্থ করা দরকার হয়। তো তোমরা সেক্ষেত্রে এই কয়টা প্যারাগ্রাফ পড়বা এবং আদার যে প্যারাগ্রাফ গুলো আছে সেইগুলো সম্পর্কে জাস্ট একটা ধারণা রাখবা যাতে তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো যে সিভি রাইটিং। তো এই যে সিভি রাইটিং এর ক্ষেত্রে এখানে আমি তিনটা দিছি, এই তিনটার মধ্যেই যে কোনো একটা আসবে।
তো এখানে আমি বলছি যে এক নাম্বার হচ্ছে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইনস্ট্রাক্টর। তো জুনিয়র ইনস্ট্রাক্টর আসতে পারো, অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে অফিস এক্সিকিউটিভ বা ম্যানেজার। তো এখানে তোমার সিভি রাইটিং যেটাই আসুক না কেন, মাত্র একটা ফরম্যাট দিয়েই কিন্তু তুমি সমস্ত ধরনের সিভি লিখতে পারবা। এবং এই ফরম্যাটটা আমি আমার প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি। তো তোমাদের যদি সিভি রাইটিং এর ফরম্যাটটা দরকার হয়, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ইংলিশ ওয়ানের যে প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টে গেলেই কিন্তু সিভি রাইটিং এর যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা পেয়ে যাবা। ওই ফরম্যাটটা পড়লে যে কোনো ধরনের সিভি আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবা এবং সেখানে ফুল মার্ক পাবা। তারপর দেখো যে ডায়লগ রাইটিং। তো ডায়লগের ক্ষেত্রে প্রথমেই আসছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এখানে দেখো যে তোমরা প্যারাগ্রাফ যেটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ করছো, প্যারাগ্রাফ পড়লেই কিন্তু তোমরা ডায়লগেও সেটা লিখতে পারবা, একদম হুবহু একই, জাস্ট এখানে লেখার ধরনটা আলাদা। এখানে দেখো তারপর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং ইংলিশ নিউজ পেপার। তো এই তিনটা কিন্তু ডায়লগের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি এই যে এখানে এক্সাম প্রিপারেশন, তারপর হচ্ছে সামার ভ্যাকেশন সম্পর্কে বা ভিলেজ সম্পর্কে। তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড, মানে হচ্ছে ধরো যে ফোনের গুড সাইড এবং ব্যাড সাইড, বা ডিজিটাল বাংলাদেশের গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, এইরকম যে বিষয়গুলো আছে, এইরকম কিন্তু কিছু ডায়লগ আছে। তো এই ডায়লগ গুলা একটু দেখবা। আর পাশাপাশি এখানে যে ডায়লগ গুলার নাম আমি উল্লেখ করলাম, এই ডায়লগ গুলো একটু পরে রাখবা। আর ডায়লগও তো মুখস্থের বিষয় না, কারণ শুরুতে তোমার নির্দিষ্ট কয়েকটা লাইন থাকেই, আবার শেষেও কিন্তু নির্দিষ্ট কয়েকটা লাইন থাকবেই। জাস্ট মাঝখানে তোমার 4 থেকে 5টা লাইন অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে, কারণ এখানে মাত্র 6 মার্ক। তো এই 6 মার্কে তো একদম বেশি লেখার দরকার নেই। তো সামনে কিছু লাইন থাকতেছে, একদম শেষে কিছু লাইন থাকতেছে, আর মাঝখানে জাস্ট এই টপিক সম্পর্কে 3-4 লাইন বা 5 লাইন লিখলেই কিন্তু এনাফ, তাতেই কিন্তু ফুল মার্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডায়লগ সম্পর্কে আমরা বুঝলাম। এরপর আসো যে ইনফর্মাল লেটার। তো এই ইনফর্মাল লেটারের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে সামার ভ্যাকেশন। তো এই সামার ভ্যাকেশন আমরা কোথায় পড়ছি দেখো তো, সামার ভ্যাকেশন আমরা পড়ছি হচ্ছে ডায়লগ রাইটিং এ পড়ছি। তো আমরা ডায়লগ রাইটিং এ যেটা পড়ছি সেটাই আমরা কিন্তু ইনফর্মাল লেটারে লিখতে পারবো, জাস্ট লেখার ধরনটা একটু আলাদা, ঠিক আছে? তাহলে সামার ভ্যাকেশন, অর্থাৎ সামার ভ্যাকেশন সম্পর্কে তোমার বন্ধুকে বা ফ্যামিলির কাউকে জানিয়ে একটা চিঠিপত্র লেখো, এই ধরনের আসতে পারে। অথবা ফার্স্ট ডে অ্যাট ইয়োর ক্যাম্পাস বা কলেজ, অর্থাৎ প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে লেটার লিখতে বলতে পারে। তারপর হচ্ছে কংগ্রাচুলেশন ফর সাকসেস, অর্থাৎ কেউ সফল হলে তাকে অভিনন্দন জানানোর জন্য একটা লেটার লিখতে বলতে পারে। তারপর হচ্ছে এক্সাম প্রিপারেশন, মানে পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে লিখতে বলতে পারে। তারপর হচ্ছে বার্থডে ইনভাইটেশন, মানে তোমার কোনো ফ্রেন্ডকে ধরো যে বার্থডে পার্টিতে ইনভাইট করবা, তো সেই সম্পর্কে কোনো একটা চিঠি লিখতে বলতে পারে। তারপর হচ্ছে ট্যুর অথবা পিকনিক সম্পর্কে তোমার কোনো একটা ফ্রেন্ডকে যদি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে চাও চিঠির মাধ্যমে, তো এইরকম চিঠিপত্র যেটা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেন্ড মানি, অর্থাৎ ধরো যে তোমার পরিবারের কাছ থেকে ধরো যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বাবার কাছ থেকে ধরো যে তুমি টাকা চাচ্ছ, তো এই টাকা চাওয়ার জন্য যে চিঠি লেখা, এইটা হচ্ছে মূলত এই যে সেন্ড মানি, অর্থাৎ বাবার কাছে। তো এখানে ফ্যামিলির অন্য কারো কাছেও হইতে পারে, তো একদম সেম বিষয়। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। তো এই ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ আমরা প্যারাগ্রাফে পড়ছি, তারপর হচ্ছে ডায়লগে পড়ছি। তারপর আবার এখানে দেখো যে ইনফর্মাল লেটারে কিন্তু চলে আসছে। তো এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট একটাই মুখস্থ করবা, শুধু লেখবা একটু ভিন্ন ভাবে। ডায়লগের ক্ষেত্রে একভাবে লাগবা, তারপর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে একভাবে লাগবা, প্যারাগ্রাফের ক্ষেত্রে একভাবে লাগবা, ঠিক আছে? তাহলে এই যে ইনফর্মাল লেটার গুলা, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এবং এইগুলার মধ্যেও যদি ইম্পর্টেন্ট আমি বলি, তাহলে বলবো যে এই যে সেন্ড মানি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ট্যুর বা পিকনিক সম্পর্কে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সামার ভ্যাকেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো যে ফর্মাল লেটার। ফর্মাল লেটার বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। তো এই ফর্মাল লেটারে দেখি যে কোন কোন লেটার গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমত দেখো যে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, মানে একটা শিক্ষা সফরের অনুমতি চেয়ে আমরা ফর্মাল লেটার লিখতে পারি বা আবেদনপত্র লিখতে পারি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল। তারপর হচ্ছে স্টার্টিং আর ডিবেটিং ক্লাব। তাহলে এখানে দেখো যে স্টার্টিং আর ডিবেটিং ক্লাব, এখানে শুধু যে ডিবেটিং ক্লাব থাকবে এমনটা না, হইতে পারে যে তোমার এই ডিবেটিং ক্লাবের পরিবর্তে এখানে ধরো যে একটা ক্যান্টিন প্রতিষ্ঠার জন্য দিতে পারে, বা ধরো যে একটা কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার জন্য হইতে পারে। সো যেটাই আসুক না কেন, বিষয়টা কিন্তু একই রকম, যে তোমার ক্যাম্পাসে ধরো যে ডিবেটিং ক্লাব নাই, তো একটা ডিবেটিং ক্লাব শুরুর জন্য তুমি আবেদন করতেছো, বা একটা ক্যান্টিন নাই, ক্যান্টিন একটা শুরুর জন্য আবেদন করতেছো।
একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরুর জন্য আবেদন করতেছো, তো এইরকম যে আবেদনপত্রগুলো আছে সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো যে কোর ফান্ড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউটের যে দরিদ্র তহবিল আছে এই দরিদ্র তহবিল থেকে ধরো যে সাহায্য নেওয়ার জন্য একটা আবেদন, সেটা লিখতে বলতে পারে। তারপর হচ্ছে সিট ইন দা ইনস্টিটিউট হোস্টেল, অর্থাৎ তোমার ইনস্টিটিউটে যে হোস্টেল আছে এই হোস্টেলে ধরো যে একটা সিটের জন্য তুমি আবেদন করতে পারো। তারপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ট্রান্সফার নেওয়ার জন্য তুমি একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো। তো এই যেখানে যে টপিক গুলো আছে এই টপিকের উপর তোমার ফর্মাল লেটার আসবে, এবং এই কয়টা থেকেই কিন্তু আসবে, এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো যে এখানে আমি একটা লিখছি যে রিপোর্ট রাইটিং। তো তোমাদের যে আমি সিলেবাস এবং বন্টনের ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু রিপোর্ট রাইটিং বলা ছিল না, বাট এখানে দেখো যে যে রিপোর্ট রাইটিংটা দিছি এটা কিন্তু মূলত হচ্ছে এক ধরনের ফর্মাল লেটার, মানে তোমাদের যেভাবে দেওয়া আছে সেখানে মূলত ফর্মাল লেটারের মতোই করেই কিন্তু দেওয়া লাগে আর কি। তো এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে দেখো যে এখানে দেওয়া আছে বুক ফায়ার, এই বুক ফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো বুক ফায়ারটা করবা। বুক ফায়ারের পাশাপাশি ধরো যে তোমার এমনও হইতে পারে যে বললো যে তোমার গ্রামে সদ্য কোনো একটা মেলা হয়েছে, তো ওই মেলা সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করো, তো সে সম্পর্কে লিখতে বলতে বলতে হইতে পারে। তো এখানে তোমরা জাস্ট বুক ফায়ারটা পরে রাখবা তবুও হবে, আর যদি তোমরা চাও যে তোমরা রিপোর্ট রাইটিংটা পড়বা না, তো না পড়লেও কিন্তু চলবে। আচ্ছা, এরপর দেখো যে কমপ্লিটিং স্টোরি, যেটা এই কমপ্লিটিং স্টোরিও কিন্তু মুখস্থ করার বিষয় না, তোমাদের কয়েকটা লাইন দেওয়া থাকবে এবং গল্প সম্পর্কে তোমার ধারণা থাকবে, তুমি পুরো গল্পটা জাস্ট ইংলিশে লিখে দিবা তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তবুও কোন গল্পগুলা সম্পর্কে তোমাদের ধারণা রাখা দরকার আমি সেটা একটু এখানে দেখাই। প্রথমত হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েস, এটা পড়বা, খরগোশ এবং কচ্ছপের গল্প। তারপর হচ্ছে দ্য ব্রেভ বয়, মানে একজন সাহসী বালক। তারপর হচ্ছে ক্লেভার প্রো। তারপর হচ্ছে গ্রাস অল লস অল। তারপর হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আর 6 নম্বরে ছিল যে ব্যর্থতাই হচ্ছে সফলতার যে সিঁড়ি, এইরকম যে একটা গল্প আছে, তো ওই গল্পটা পড়বা। তো এখানে এই যে 6টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, এই 6টা কমপ্লিটিং স্টোরি যদি তুমি করো তাহলে এখান থেকেই আশা করি যে কমন আসবে। তো এখানে দেখো যে এই সিভি রাইটিং সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, তারপর হচ্ছে ইনফর্মাল লেটার সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, অর্থাৎ যেইগুলা সম্পর্কে তোমার ভিডিও দরকার সবগুলা টপিকের উপরেই কিন্তু ভিডিও দেওয়া আছে। তো তোমরা কাইন্ডলি আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ইংলিশ ওয়ান যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টটা যদি চেক করো তাহলে সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।